দর্শক স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক, গতকাল রাতে মালিবাগ মগবাজার মালিবাগ ফ্লাইওভারের একটি গার্ডার পড়ে একজন নিহত হয়েছেন, দুজন আহত হয়েছেন। যেটি একটি উন্নয়ন কাজ চলছিল ফ্লাইওভারে, সেখান থেকে একটি দুঃসংবাদ আমাদের জন্য। এরকম বিভিন্ন রকম ভোগান্তিতে আছেন রাজধানীবাসী সহ সারা দেশেই যেখানে উন্নয়ন কাজগুলো চলে, সেখানে বিভিন্ন সমন্বয়হীনতা সহ নানান কারণ থাকে যেগুলোর কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। সেজন্য আমাদের আজকের বিষয় হচ্ছে উন্নয়নে নাগরিক ভোগান্তি। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন। ঠিক এই অনুষ্ঠানেও আমরা এক ধরনের ভোগান্তিতে রয়েছি। অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি পথে রয়েছেন, যানজটে আটকে রয়েছেন, এবং সেটিও অন্যতম একটি বড় ভোগান্তি। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে যোগ দিলে আমরা নিশ্চয়ই তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ, সাবেক সভাপতি ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আইএবি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের দুজন অতিথি পথে রয়েছেন, যানজটে তারা আসা মাত্রই আমরা তাদের সাথেও আলোচনায় সংযুক্ত হব। যে বিষয়টি বলছিলাম, গতকালকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে রাজধানীতে। এরকম গার্ডার পড়ার ঘটনা এর আগেও আমরা 2012 সালে চট্টগ্রামে দেখেছি। ব্যাপক প্রাণহানি ছিল, 13 জনের মতো মারা গিয়েছিলেন সেখানে। এই যে এরকম অসতর্কতা, অসাবধানতা বা পরিকল্পনায় কোনো সমস্যা আছে কিনা, মানে এসব কারণে একটি দুর্ভোগ মানুষের রয়েছে। একই রকম দুর্ভোগ আবার আমরা সড়কে বিভিন্ন উন্নয়ন কাজ চলে সেগুলোতেও দেখি, এবং কোনো একটি সড়কে উন্নয়ন কাজ চললে অনেকগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়। এই যে মানে একটি জালের মতো ছড়িয়ে আছে রাস্তা, এর মধ্যে কোনো একটি রাস্তায় সমস্যা হলে সব রাস্তায় সমস্যা হচ্ছে, এই একটা। আর কোথাও উন্নয়ন কাজ করলে ট্রাফিক পরিকল্পনা ঠিকমতো করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের। আপনি এই একজন স্থপতি এবং নগর পরিকল্পনা, বিভিন্ন পরিকল্পনার সঙ্গে আছেন, এগুলো নিয়ে কাজ করেন, এবং আপনার একটা সংগঠনের সভাপতি ছিলেন, সদ্য বিদায়ী সভাপতি। জানতে চাই আসলে সমাধান কি, আর এই ধরনের অবস্থা কেন, এবং দীর্ঘদিন যাবত এরকম অবস্থা হয়ে আসছে। কিছুদিন আগে একজন পত্রিকায় একজন সাংবাদিক লিখেছিলেন যে মানুষ নেশাগ্রস্ত হয়ে কোনো কাজ করতে নেই, নেশাগ্রস্ত হয়ে কাজ করলে কাজটা সঠিকভাবে হয় না। এখন আমরা উন্নয়নের নেশায় পাগল হয়ে গেছি। নেশাগ্রস্ত হয়ে কিন্তু উন্নয়ন সম্ভব না। আমরা উন্নয়ন করব, কিন্তু এটা পরিকল্পিত উন্নয়ন যদি না করি তাহলে কিন্তু একটা অঘটন না, একটার পর একটা। এই অঘটনের একটি সুতার মতো, একটার সাথে সিকোয়েন্স আরেকটা পড়বে। এই যে আজকে আমার দুজন আসতে পারছে, এটাও কিন্তু একটা উন্নয়নেরই মানে ভুল পথে বা সঠিক উন্নয়নের কিন্তু একটা ফলো প্রসেসে যানজট শুরু হয়েছে ঢাকা শহরে। সেই জন্য উন্নয়নটা করতে হবে পরিকল্পিত, সুন্দরভাবে। কার জন্য? জনগণের জন্য। আপনার টপিক শুধু আজকে উন্নয়নের জন্য। জনগণ যদি ভোগ করে তাহলে তো সেই উন্নয়নের কোনো মানে নেই। মাননীয় প্রধানমন্ত্রী 2021-এ কী করবেন? ওনার টার্গেটটা হলো একজন হেলদি, পিসফুল অ্যান্ড প্রসপারাস কান্ট্রি করবেন। হেলদি কান্ট্রি কীভাবে করবেন? জনগণের হেলথ তো করতে হবে, শান্তি তো দিতে হবে। এই মগবাজার ফ্লাইওভার নির্মাণ করে কি জনগণের শান্তি আছে? এই শান্তি তো আমরা নাই। তাই বলতেছে এই যে নিয়ম মাফিক করে যে উন্নয়নটা যদি সুন্দর মতো গুছানো, কোঅর্ডিনেটেড করা যায়, তাহলে কিন্তু চলাকালীন সময় কিন্তু শান্তি আসবে। দেশ এখন প্রচুর উন্নয়ন হবে, কিন্তু তার মানে কি দেশ আগামী 5 বছর টোটালি কলাপস করে যাবে? তা তো না। দুনিয়ার কোথাও করেনি, কিন্তু আমাদের কেন করতেছে? আমাদের একমাত্র মেইন যেটা হচ্ছে আমরা আইন মানি না, আইন করতে চাই না, আইন পড়তে চাই না, আর আইনের প্রতি অবজ্ঞাত আছেই, না জানা। আর নতুন নতুন আইনও সরকার আসলে আরও করা দরকার। কারণ হচ্ছে আমরা কতদিন আর ওয়েট করব? আজকে মালিবাগে একটা মারা গেল, চিটাঙে গেল, তারপরে 1000 রানা প্লাজা হইলেই কি তারপর আমরা সজাগ হব? এর আগে কি আমরা সজাগ হতে পারবো না? রানা প্লাজা হওয়ার পরে কি হলো? সরকার সাথে সাথে ন্যাশনাল বিল্ডিং কোডকে পার্লামেন্টে অ্যাক্ট হিসেবে পাস করলো, যেন কনস্ট্রাকশনটা প্রপারলি হয়। যে বাংলাদেশের যত কনস্ট্রাকশন হবে, এই ব্রিজটা কিন্তু ইজ এ পার্ট অফ এ কনস্ট্রাকশন। আচ্ছা, যে কোনো মন্ত্রণালয় করুক, একটা কনস্ট্রাকশনের পার্ট। তো এই পার্টটাতে যদি আইন হিসেবে পাস না হয়, এই কনস্ট্রাকশনটার মধ্যে স্পষ্ট লেখা আছে কীভাবে সেফটি থাকবে, কীভাবে জনগণের সেফটি থাকতে হবে, কীভাবে লেবারের সেফটি থাকতে হবে, কিন্তু আমরা তো আইনটা মানি না। অর্থাৎ আইনটাকে, বিএনবিসিটাকে যদি প্রপারলি ইন্ট্রোডিউস করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, তাহলে কিন্তু অনেকখানি, শুধু আইন পাস করলেই হবে না, তাকে ইমপ্লিমেন্টিং এজেন্সি ঢাকার মধ্যে কারা মেইন যে দুটা, কারা নষ্ট করে ওঠে না। এই মানুষের স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ দেখার জন্য 3টা অর্গানাইজেশন, সিটি কর্পোরেশন, রাজক এবং এনভায়রনমেন্ট, এই 3টাকে কিন্তু সজাগ হতে হবে। আজকে যে শুনলাম
মেয়র মহোদয় কমিটি তৈরি আচ্ছা, আমরা হচ্ছে এই মেয়র মহোদয় কমিটি করেছেন, এটি নিয়ে ওনার বক্তব্য যেটি রয়েছে সেই বক্তব্যটি আমরা শুনতে চাই। তার আগে যেটি বলতে চাই, দর্শক আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। জনতন্ত্র গণতন্ত্রে আজকের বিষয় উন্নয়নে নাগরিক ভোগান্তি। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হচ্ছেন। এর মধ্যে আমাদের মাঝে চলে এসেছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকালকের এই দুর্ঘটনার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন কথা বলেছেন তদন্ত কমিটির ব্যাপারে। আমরা সেই বক্তব্যটি শুনে আসি। নিহতর পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং অনুভূতির কোনো কমতি নেই। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী ব্যক্তিকে কিংবা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে তার বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সরকারের মনোভাব সুস্পষ্ট এবং কঠোর, কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আমরা শুনছিলাম মেয়রের বক্তব্য এবং যে বিষয়ে আপনি কথা বলছিলেন যে মানে তিনটি প্রতিষ্ঠান এটা তদারকি, তাদের সচেতন হওয়া, খোঁজ খবর নেওয়া উচিত। জনাব জাকারিয়া কাজল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেটি বলছিলাম আমরা উন্নয়নে নাগরিক ভোগান্তি, গতকাল আমরা একটি দুর্ঘটনা দেখলাম মালিবাগ ফ্লাইওভারে। একটি গার্ডার পড়ে একজন মানুষ মারা গেলেন, দুজন আহত হলেন। 2012 সালে এরকম আরেকটি বড় ঘটনা আমরা দেখেছিলাম চট্টগ্রামে, যেখানে আর বহু হতাহত হয়েছেন, 13 জন মারা গেছেন এবং অনেকে আহত ছিলেন সেখানে, এবং সেটার উদ্ধার তৎপরতা বেশ সময় লেগেছিল, আমরা সেটি দেখেছি। কিন্তু এই যে উন্নয়ন কাজ, শুধু এই ফ্লাইওভারের কথা আমরা বলছি না, অন্যান্য যে উন্নয়ন কাজগুলো চলছে, মেট্রো রেলের কাজ চলছে কোথাও, মানে এবং সেখানেও আমরা নানান ধরনের সমন্বয়হীনতা দেখছি। কেউ খোঁজ খবর নিচ্ছেন না। একদিন বিদ্যুতের লোক এসে খোঁড়াখুড়ি করে গেলেন, আরেকদিন ওয়াসার লোক এসে করে গেলেন। এই যে সমন্বয়হীনতা, সেটা কেন বা এটা কতদিন যাবত চলতেই থাকবে? আপনারা তো দেখে আসছেন সব। আপনি যেটা বললেন জনভোগান্তি, এটা এখন খালি জনভোগান্তিতে সীমাবদ্ধ নয়, এটা এখন জননিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই, প্রতি মাসে অপমৃত্যু এরকম ঘটে 350 জনের। এটা ঢাকা মেডিকেল কলেজের একটা হিসাব, এবং ঢাকা মেডিকেল কলেজে মর্গের হিসাব মতো প্রতি বছর 3500 মানুষ, 3500 মানুষ এই জাতীয় ম্যানহোলে পড়ে, নির্মাণ কাজের থেকে এইসব রেলে কাটা পড়ে মারা যাচ্ছে। সংখ্যাটা কিন্তু নিতান্ত কম না। কাজে এটার দুর্ভোগের পর্যায়ে নেই, এটা এখন জননিরাপত্তার জন্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। আপনার মালিবাগ এই যে ফ্লাইওভার হচ্ছে, আমি জানি না তারা কোন মহলের আশীর্বাদ পুষ্ট বা কোন বিশেষ খাতিরে আছেন যে এই এটা হচ্ছে তো হচ্ছেই। আপনার সময় তো কয়েকবার বাড়ানো হয়েছে, ব্যয় বাড়ছে, তো ব্যয় সরকারের টাকা সরকার দেবে, সেটা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু এই এলাকায় যারা বসবাস করে, মানে তাদের যে কী এটা মানবেতর জীবন বললেও কম হয় না। এবং আজকে আমি দেখলাম আমি নিজে গিয়েছিলাম জায়গাটায়, আপনার রাস্তার তো দুই পাশে কাজ হচ্ছে, এক পাশে যেখান দিয়ে মানুষ চলাচল করতে পারে সেখানে তাদের ট্রেন রাখা, সেখানে তাদের মালপত্র রাখা, নির্মাণ সামগ্রী, আর যে জায়গাটায় চলাচলের অবনতি ওই জায়গাটা ওরকমই রয়ে গেছে। এটা হচ্ছে কি চরম উদাসীনতার একটা ব্যাপার। এবং এই উদাসীনতার জন্ম হয় কেন? কারণ যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষ, তারা ব্যবস্থা না নেওয়াতে তারা এরকম গা খোলা ভাবে চলছে। এবং ওই এলাকায় গেলে বুঝবেন আপনি, মনে হয় যারা জনগণ আছে তাদের বোধহয় কোনো, আর মানুষও এখানে এত বিরক্ত, তারা এটা নিয়ে কথা বলতে চায় না। মানে কত বলবো ভাই, আপনি মিডিয়া যান, তারা কথা বলবে, লাভ নেই বলে। এই ধারণাটা কিন্তু কর্তৃপক্ষের জন্য খুব বিপজ্জনক। আপনার হবে কিভাবে? আপনি যেখানে নির্মাণ কাজ করবেন সেখানে কিছু প্রিকশনারি মেজার নেওয়ার কথা আছে, নিচ্ছি না। কিছুদিন আগে ম্যানহোলে একটা লোক পরে মারা গেল, তারপরে ওয়াশা ওটার চারপাশ ঢাকলো। তো এই ঢাকনিটা কিন্তু ওয়াশা আগে দেয়নি। এরকম খোলা ম্যানহোল আরও আছে, খোলা ম্যানহোল অনেক আছে। আমি বললাম তো 3500 লোক মারা যায় কিন্তু বছর। এটা ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিসাব, এর বাইরেও যে যায় না তা কিন্তু না। রেল লাইনে রেলগেট নেই, আপনার নির্মাণ কাজ হচ্ছে, কোনো ধরনের কোনো নিরাপত্তার কাজ। এই যে গার্ডারটা উঠাচ্ছিল, এই ক্রেনের সক্ষমতা, একটা কোম্পানি যারা এত বড় একটা কাজ করছে তাদের ক্রেনের সক্ষমতাটা তারা দেখবেন, বলতে পারেন যে দুর্ঘটনা তো হতেই পারে, ফাইন। সেক্ষেত্রে নিচে নেটিংয়ের ব্যবস্থা করে, যাতে আল্লাহর রহমত যে এটা রাত্রে 2টার সময় হয়েছে, দিনের বেলা হলে ওই এলাকায় যেরকম একটা জনবহুল এলাকা কি অবস্থা হতো, একটা ট্রেনও তো যেতে পারতো তখন। কারণ এগুলি তো কেউ মানে না। আমি এই যে দেখেন, আমি বেলি রোড থেকে এখানে আসলাম 2 ঘন্টা। আমরা এই বিষয়টি অনুষ্ঠানেই বলেছি। না, আপনি জাস্ট থিঙ্ক অফ ইট, কোনো সভ্য দেশে যেটাকে আমরা তিলোত্তমা বলছি, নগরী সাজাচ্ছি, 2 ঘন্টায় বেলি রোড থেকে আপনার এই বসুন্ধরা, সেটি কল্পনা করতে পারেন? এটা যে জনভোগান্তি তাই না, কত সম্পদ নষ্ট হচ্ছে, কত গাড়ির তেল পড়ছে, সময় নষ্ট, মানুষের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। এগুলি তো আমরা বলি এখন পর্যন্ত একটা শহর, একটা রাজধানী শহর, আমরা এখন একটা মানে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা করতে পারবো না। ট্রাফিক পুলিশ হাত দেখাবে, তার যখন মর্জি হবে সে চারিদিকে দেখবে,
যে কোন দিকে ভিড় বেশি, তারপরে সে হাতটা নামাবে। এবং বেশিরভাগ পুলিশ আনসারিদের তো এই ট্রাফিক সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই না? কাজে এই যে একটা অবস্থা, হ্যাঁ একটা বলতে পারেন যে আমাদের যারা দায়িত্বে আছেন তারা যখন যান তখন রাস্তাঘাট বেশ শুনশান থাকে, কাজে তারা হয়তো এটা ফিল করেন না। তো ফিল না করাটা তো কোনো সমাধান না, তাদের ফিল করতে হবে, নিজেদের জন্য ফিল করতে হবে। কারণ মানুষের দুর্ভোগ কিন্তু অন্যভাবে ক্ষোভের প্রকাশ ঘটে, মানুষের এই ক্ষোভের প্রকাশ কিন্তু অন্যভাবে ঘটবে। এবং মালিবাগ, এই মগবাজার মালিবাগ ফ্লাইওভারে যে ভোগান্তি মানুষ হচ্ছে, এই ক্ষোভের প্রকাশটা যে কিভাবে ঘটবে আমরা শিওর। তো একটা কথা বলতে পারেন যে তাই বলে কি উন্নয়ন হবে না? উন্নয়ন অবশ্যই হবে। উন্নয়ন কেন হবে না? প্রত্যেকটা দেশেই হচ্ছে, পৃথিবীর কোথায় উন্নয়ন হচ্ছে। আপনি পাশে যান না, কলকাতায় জানা দেবেন যে ফ্লাইওভার হচ্ছে, কেউ টেরই পায় না। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার পরিচয় মতামত বা প্রশ্ন করতে পারেন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, আমার নাম রবিন চৌধুরী। জি বলুন। আমি সরাসরি বলতে চাচ্ছিলাম যে চট্টগ্রামে এরকম একটা ঘটনা ঘটলো, এত লোক মারা গেল, তার কোনো কৈফিয়ত বা যারা নেতৃত্বে ছিল বা যারা দায়িত্বে ছিল, কোন লোকই এই কাজগুলোর এই যে গাফেলতি করেছে প্রত্যেকটা জায়গায়, কারো জবাবদিহিতা হয় নাই। আবার মালিবাগে সে একই ঘটনার পুনরাবৃত্তি হলো। তো এটা কি আসলে অ্যাকচুয়ালি উন্নয়ন হচ্ছে নাকি বিভ্রান্তি করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? প্রত্যেকটা লোকই যদি উন্নয়নের সমান অংশীদার হয় বা প্রত্যেকটা লোক যদি উন্নয়নের ধরাছোঁয়ার বাইরে থাকে, মানুষের ক্ষতি হয়। এই উন্নয়নটা আমাদের দরকার কি প্রয়োজন এই উন্নয়নটা? আপনাকে ধন্যবাদ। উনি ক্ষোভ থেকে কথাগুলো বলছেন। উন্নয়ন দরকার আছে, কিন্তু উনি যে কথাটা বললেন, শুনেন, যে কোনো অপরাধ বা যে দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনা ঘটবে না এই নিরাপত্তা কেউ দিতে পারবে, কিন্তু এই দুর্ঘটনার জন্য দায়ীকে, কেন দুর্ঘটনা ঘটলো? যেমন আজকে মাননীয় মেয়র বললেন যে আমরা একটা তদন্ত কমিটি করেছি। চট্টগ্রামের ঘটনার পরে কিন্তু তদন্ত কমিটি হয়েছে। ভদ্রলোকের যিনি প্রশ্ন করেছেন তার ক্ষোভটা যথার্থ। ওই তদন্ত কমিটি এই ঘটনার জন্য দায়ীকে, তাদের কি হয়েছে টয়েছে আমরা কিন্তু কেউ জানি না। যারা সাফার করলো তারাও জানে না, গোটা দেশবাসী জানে না। তো এই তদন্ত এবং তদন্ত কমিটির শব্দটার উপর কিন্তু এটা ক্লিশে হয়ে গেছে, মানুষের কোনো আস্থাই নেই। মানুষ মনে করে যে তদন্ত কমিটিটা করা হয় একটা ঘটনা ঘটলে, কেন ঘটলো, কারা দায়ী, তাদের কি হলো, এটা জানানোর জন্য। আর আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে তদন্ত কমিটি মানে ঘটনাটাকে চাপা দিয়ে যাও, পাঠিয়ে দাও। তদন্ত কমিটির সরল অনুবাদ হচ্ছে এই ঘটনা ধামাচাপা দেওয়া। তো এটা যে কত বড় একটা মানে কি বলবো আমি, মানুষের মধ্যে এই আস্থা, আমি যেটা আগে বলছি, এই আস্থাহীনতাটা কিন্তু যে কারোর জন্য বিপজ্জনক। দুর্ঘটনা নিয়ে আমার কোনো, দুর্ঘটনা হতেই পারে, আপনার শত নিরাপত্তার পরেও তো দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা একটার পর একটা যখন ঘটে সেটাই কিন্তু আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কারণগুলো চিহ্নিত করা, যথাযথ ব্যবস্থা নেই, এবং যদি কারো গাফিলতি থাকে তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, পরবর্তী যারা এই কাজগুলি করবেন তারা একটু সতর্ক হবে। তো কিছুই হয় না, কাজে সতর্ক হওয়ার তো কোনো দরকার নেই। জনাব ডক্টর আবু সাঈদ, কি ধরনের গাফিলতি আসলে এই জায়গায় আমরা যেগুলো দেখে, উনি যেটা বলছিলেন যে সক্ষমতা যাচাই করা, আসলে কি কেউ নেই দেখার, না ওনারা মানে কি করছেন? আসলে আমি বলবো যে আসলে কেউ নেই এই দেশে। আজকে যে আমরা প্রফেশনালরা, যারা যে প্রফেশনালিজম থাকা উচিত সেই জিনিসটা কিন্তু নাই। প্রফেশনালিজম নট নেসেসারি। সরকার তো উন্নয়ন চাবেনি, সরকার ভিশন অনেক দিবেন, কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেশন যারা করবেন, যে এজেন্সিগুলো, এই এজেন্সিগুলোতে প্রপার লোক আছে কিনা আপনারা দেখেন, আসলে নাই। সিটি কর্পোরেশনের আর রাজুকের দেখার কথা, প্রত্যেকটা নির্মাণ অনুমোদন দেন ওরা, অনুমোদনের পরে যা ইচ্ছা তাই মানুষ করতে পারে, কেউ দেখার লোক নাই। কিন্তু ওনাদের আইনে আছে অনুমোদনের পরে প্রতিটা নির্মাণের সময় ওনাদের পারমিশন নিতে হবে, এবং প্রত্যেকটা কেয়ার করতে, ম্যাটেরিয়াল বাইরে রাখলো কিনা, নষ্ট করলো কিনা তদারকি করা, নির্মাণ তদারকি করার জন্য আইনও আছে, কিন্তু আইনটা করা হচ্ছে না। ওরা বলে জনবল নাই। প্রচুর জনবল প্রয়োজন। যা জনবল ওনাদের আছে, বিল্ডিং ইন্সপেক্টর, এটাই এনাফ। কিন্তু এটা তদারকিটাই হচ্ছে না, সেটাই কিন্তু নির্মাণ তদারকিটা সবচেয়ে বেশি দরকার। আমরা নির্মাণ করতে জানি, ডিজাইন করতে জানি, কিন্তু মেনটেনেন্স এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এই দুইটা জায়গায় আমরা প্রচণ্ড দুর্বল। কনস্ট্রাকশন ম্যানেজমেন্টও আমি বলবো যে এইভাবে মানুষের ভোগান্তিক দিয়ে এটা তো হয় না। ফ্লাইওভার মানে কি? ফ্লাইওভার মানে রাস্তা যদি 4 লেন থাকে, এটাকে আপনি উপরে আরও 4 লেন 8 লেন করবেন। এখন নিচের 4 লেন বন্ধ করে কনস্ট্রাকশন করছেন, তাহলে তো এই ফ্লাইওভার আর ফ্লাইওভার থাকলো না। আপনাকে 8 লেন চালু করতে হবে, হয়তো 1 লেন ছাড়বেন আপনার ইয়ের জন্য, 7 লেন একসাথে চলতে হবে। চলে কি?
তাহলে তো আসলে আমরা জাস্ট ফ্লাইওভার করি যাদের স্বার্থে, যাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে করি, ওদের স্বার্থে আমরা নিচে একটা বন্ধ করে দিচ্ছি। আমি যদি ইনডাইরেক্ট হইতে বলি, আজকে যে সায়দাবাদের ফ্লাইওভার দেখেন, নিচে এখনো ব্যবহার করা যায় না, এবং রাস্তাগুলো ঠিক করা হচ্ছে না, রাস্তা ঠিক করা হয় না। কারণ তাহলে সবাই উপরে উঠবে, নিচে ভালো থাকলে অনেকে পয়সা দিয়ে যাবে না, কিন্তু নিচে হচ্ছে বড় বড় গর্ত, কাদা মাটি, অনেক বাজার বসেছে। আমরা মানে খুবই খারাপ অবস্থা। আমরা আমাদের বেশ কয়েকটি রিপোর্টও আমরা যে করছি না তা না, আমরা রিপোর্ট করছি, কিন্তু আপনি রিপোর্ট দেখছেন না। আমি বলি, আমি আজকে মালিবাগে আমার যে অভিজ্ঞতা, রিপোর্ট আমরা তো রিপোর্ট করি, আমাদের কাজে রিপোর্ট করে, কথা বলতে গেলে লোকজনের কথা বলে এত বিরক্ত, তাদের কথা হলো না না আপনারা রিপোর্ট করছেন, আমরা কথা বলছি, লাভ হয় কি? মানে এই বিরক্তিটা কিন্তু খুব খারাপ। আমি বারবার বলছি উন্নয়ন প্রয়োজন, আমার ম্যানেজমেন্টটা খুব দরকার। আমি আজকে আমাদের মানে সমন্বিত উন্নয়নটা হয় না। আপনি একটা জায়গায় উন্নয়ন করবেন, আজকে ও আসা যাবে, কালকে ডেসা যাবে, পরশু দিন এই যাবে সেই যাবে, এই প্ল্যানিংটার বোধহয় কত খামতি আছে। আর 2 নম্বর হচ্ছে এই সায়দা, আমি বারবার এই মগবাজার ফ্লাইওভার কবে শুরু হয়েছে এটা আমরা কিন্তু ভুলে গেছি। কবে শুরু হয়েছে যদি বলেন আমি বলতে পারবো না, কারণ এটা মনে হচ্ছে যে এই সেই নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছে, আরো আগামী আরো 100 বছর চলবে। আমি টাকা যা গভর্নমেন্ট যদি মনে করে তারা টাকা দেবে, কিন্তু আমার দুর্ভোগের পরিমাপ এটার কে জবাব দেবে? মানে একটা রাস্তা ঢাকা শহরে এমনি আপনি জানেন, যদি এমনি একটা মিটিং মিছিল হলে একটা রাস্তা ব্লক হলে সারা শহরে এটার প্রভাব পড়ে। আর মৌচাক থেকে এই পুরা রাস্তাটা, মালিবাগ মোড় থেকে মৌচাক হয়ে রামপুরার দিকে রাস্তাটা বন্ধ, আক্ষরিক অর্থেই বন্ধ। এটার প্রভাব কি সারা শহরে পড়ছে না? এটার প্রভাবিত আমার আজকে বেলি রোড থেকে 2.5 ঘন্টা আসতে হলো। আমরা যে ফ্লাইওভারের এই দুর্ঘটনার কথা বলছিলাম, আমাদের এখানে যে ওভারব্রিজগুলো রয়েছে, মানে কিছু ওভারব্রিজ উন্নয়ন করা হচ্ছে, আমরা যেগুলো দেখতে পাচ্ছি সৌন্দর্য বর্ধন দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যেও ঝুঁকিপূর্ণ রয়েছে। আবার এগুলো অনেকে ব্যবহার করেন না, ফুট ওভারব্রিজ যেগুলো, এগুলো ব্যবহারও করেন না অনেকে। আবার কোনোটা আছে যে মাদকসেবী, তাদের আড্ডা, বিভিন্ন রকম দোকান আছে, চিন্তাই আছে, এইগুলো সিটি কর্পোরেশন বা এই যারা তাদের দেখার কথা, কিন্তু মানে ঘাটতিটা কোথায়, কেন দেখেন না? প্রথম বলবো আবারও পরিকল্পনা অভাব। যে ফ্লাইওভারগুলো তৈরি করা আর ফুট ওভারব্রিজগুলো তৈরি করছে, এগুলো আসলে জেনুইন ফুট ওভারব্রিজ না। আপনি যদি হংকংয়ের সাথে অন্য যে কোনো দেশের সাথে করেন, বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা লোকাল যে বিল্ডিং কোড মানা হয়নি। বিল্ডিং কোড কি, আপনি মানুষ হেঁটে সার্টেন লেভেল পর্যন্ত 7 ফিট পর্যন্ত উঠতে পারবে একবারে, তারপর একটু ব্রেক দিয়ে আবার 7 ফিট এখানে দেখবেন আমরা 10 ফিট পর্যন্ত একবার উঠতেছে। মানুষ তো মানে নর্মাল হতে কমফোর্টেবল উঠতে পারে না। তার মানে এটা বিল্ডিংয়ের যে নিয়ম আছে আইন কোডগুলোতে, এটা কোড ছাড়াই ট্রেড অ্যান্ড রাইজার একটা সম্পর্ক থাকে নাই। কনস্ট্রাকশন খারাপ, উপরে আপনি দেখবেন হাঁটা যায় না, লোকজন ফুটপাথ বসায় দেয়। তো এই মেনটেন্যান্সটা, ইভেন যে জায়গায় নামছে পুরো ফুটপাথ দখল করে ফুট ওভারব্রিজ নামছে, তো লোকরা তো এক ধরনের লোককে খালি দখল করতেছে, উপরে দিয়ে আরেকদম ফুটপাথে যাওয়ার লোকদেরকে বন্ধ করে ওখানে ল্যান্ডিংটা নামাচ্ছে। তো এই যে আমি বলবো ইসে আবার ডিজাইন প্রবলেম, প্রপারলি ডিজাইন প্রপার লোক দিয়ে করানো উচিত ওনাদের। সিটি কর্পোরেশনগুলোকে স্পেশালি বলছে ফুট ওভারব্রিজ যারা করতেছেন, এবং একটু ভালো করে অনেক দূরে যেতে হবে। পাশাপাশি দেশগুলো সিঙ্গাপুর, হংকং সব কীভাবে ফুট ওভার কত কমফোর্টেবল, আজকে এসি ফুট ওভারব্রিজ পর্যন্ত দুনিয়া করে ফেলতেছে। মানুষ কমফোর্টেবল ওখানে হেঁটে যাওয়ার জন্য, মানুষকে তো কমফোর্ট দিতে হবে, এত কষ্ট করে তো উপরে উঠবে না। অথবা এগুলো যদি প্রপার ডিজাইন নান্দনিকভাবে করা হয়, তাহলে কিন্তু এটা দায়িত্ব আমি বলবো সিটি কর্পোরেশন, প্রপার ডিজাইনারদের দিয়ে এই জিনিসগুলো করানো উচিত। জনাব জাকারিয়া কাজল, নিরাপত্তাও তো নেই এই ফুট ওভারব্রিজ ব্যবহার করতে, যে ফুট ওভারব্রিজ ব্যবহারের নিরাপত্তা, তারপর আমাদের মানুষও কিন্তু ফুট ওভারব্রিজে উঠতে চান, আমাদেরও দোষ আছে। আমরা গাড়ির আঁকা বাঁকা করে গাড়ির ফাঁক দিয়ে চলে যাবো, ফুট ওভারব্রিজে উঠবো না। এটা খালি তো কর্তৃপক্ষকে দোষ দিলে হবে না, আমাদের মধ্যে। কারণ আমরা যদি সবাই ব্যবহার করতাম, তখন হয়তো ফুট ওভারব্রিজগুলির এই চিত্রটা থাকতো না। যেহেতু ব্যবহৃত হয় না, দোকান বসে এই সেই, কিন্তু রেগুলার ব্যবহার করলে এটা হতো না। হ্যাঁ, এখন কিন্তু এক্ষেত্রে আমাদেরও যারা আমরা পথচারী, আমাদেরও একটু সচেতন হওয়া উচিত। কিন্তু এটা তো মানলাম আমি ফুট ওভারব্রিজ, তো অন্যান্য যে দুর্ঘটনাগুলো আপনি এটা কিভাবে সামাল দেবেন? আপনি দেখেন ঢাকা শহরে যান, বিল্ডিং এর কাজ হচ্ছে, সরকারি ভবনের কাজ হচ্ছে, কয়েকতলা, নিচে কোনো নেটিং ফেটিং কিছু নেই। এটা একটা শ্রমিকও পরে মারা যেতে পারে, বা একটা নির্মাণ সামগ্রী পরে পথচারীও মারা যেতে পারে। তো এইগুলো তো বলার বিষয় না, এগুলি হচ্ছে একটা শহরের অতি প্রাথমিক একটা বিষয়, যেগুলি কর্তৃপক্ষ নিশ্চিত করবে। আমরা সৌন্দর্য বর্ধন করি, ফুটপাত ভাঙি, আজকে টাইলস বসাই, কালকে পাথর বসাই, তো বেসিক জায়গাগুলিতে আমরা নজর দিই না। এই একটা চিরাঙের দুর্ঘটনার কথা কিন্তু আমরা ভুলেই গেছি। আজকে মালিবাগের এটা হওয়াতে চিরাঙের আবার আলোচনা, আবার এটা ভুলে যাব, আবার ভুলে যাব, আবার আরেকটা হবে, তারপর এই মৃত্যু ঘটবে, নির্মাণ শ্রমিক মারা যাবে। প্রায় দেখি তুমি নির্মাণ শ্রমিক মারা যাচ্ছে, কই কারো তো কিছু হয় না। আজকে যেটা মাননীয় মেয়র বললেন যে ক্ষতিপূরণ দেব,
ক্ষতিপূরণটা কিন্তু একটা মৃত্যুর ক্ষতি এতে পূরণ হয় না। তাও ভালো যে একটা সংসার চলার মতো ব্যবস্থা, তাও কদ্দূর হবে আমি জানি, কিন্তু ক্ষতিপূরণ কিন্তু একটা জীবন, একটা লোক মারা যাবে, ক্ষতিপূরণ দেবে, দ্যাট ইজ নট দ্য সলিউশন। ক্ষতিপূরণটা যাতে দিতে না হয় সেই ব্যবস্থাটা করতে হবে, নজরটা আমাদের ওখানে দিতে হবে। এবং আমি আবারও বলছি, চট্টগ্রামের ঘটনারও এখনও অনেক দিন হয়ে গেছে, এখনও বলা হোক কেন হয়েছে, কে দায়ী, কী ব্যবস্থা নেওয়া হয়েছে। একইভাবে মালিবাগের এই দুর্ঘটনা প্রসঙ্গেও আমি বলবো, দুর্ঘটনা ঘটবে, আমি আবারও বলছি, কিন্তু কেন ঘটেছে, কারা দায়ী, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। উনি ক্ষতিপূরণ বলছেন, ক্ষতিপূরণের কথা বলছেন, তারপরে হচ্ছে বিচার কার করবো, মানে ডক্টর আবু সাইদ? না, প্রথম ক্ষতিপূরণটা নিয়ে আমরা সবাই আশাবাদী একটা লোক সংসার চলতে পারতো, কিন্তু 2006-এ যে লেবার লতে আছে, মারা গেলে মাত্র 1,25,000 টাকা পাবেন। এই 1,25,000 টাকা দিয়ে ওনার কি হবে? তাও পায় কিনা, তারপর পেতে আরো 1 লাখ টাকা খরচ হয় কিনা, এই তো আমাদের ক্ষতিপূরণ। কিন্তু আসল ক্ষতিপূরণ তাদেরই দেওয়া উচিত যাদের কারণে, তাদের আসলে এই দায়বদ্ধতা, জবাবদিহিতা থাকা উচিত, যাদের কারণে লোকগুলো মারা গেছে। ওর সংসারকে দেওয়া একটা জিনিস দায়িত্ব, আর ওদের ক্ষতিপূরণ ওদেরকেই জবাবদিহির আওতায় যদি না যায়, আসলে এভাবে একটার পর একটা চলবে। উনি একটু আগে বলেন, আপনি যেটা আমাদের কথা বলতেছেন, আমরা সাফার করতেছি, আমি তো আমাদের কথা বলবো না, আমি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেন। আজকে যে হেলথ হ্যাজার্ডটা হচ্ছে, যে ডাস্টের কারণে যে ক্ষতিটা, ইভেন সাউন্ড কন্ট্রোল, নয়েজ পলিউশনের ব্যাপার তো ঢাকা শহর ইজ এ ডিজাস্টার। একটা মানুষ 60 টু মানে এখন 80 ডেসিবেল হলো, ডেসিবেল বলে 80 ডেসিবেল ঢাকার নানা এলাকায়, 60-র উপরে চলে গেলে কিন্তু মানুষ কান থেকে আস্তে আস্তে কম শোনা শুরু করে। না না, তাই না? 60 ডেসিবেল আপনি তো অনেক ফাইন টিউনের ব্যাপারে যাচ্ছেন, পলিউশন। আমার মাথায় পাথর ভেঙে পড়ছে, সেখানে আমি পলিউশনের তো চিন্তা অনেক দূরে। যারা শুনেন, যেখানে ম্যানহোলে পরে আমি মারা যাচ্ছি, ট্রেনে কাটা পরে মারা যাচ্ছি, আমি তো পাথর পরে মারা যাচ্ছি, সেটাই আমরা কন্ট্রোল করতে পারতেছি না। পলিউশন তো দূর, ওটা আমি ওটারও দরকার, আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পরিচালক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যানজটে আটকে ছিলেন, আমরা সেই বিষয়টিও বলছিলাম অনুষ্ঠানে, যে আসলে আমাদের অবস্থা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা কথা বলছিলাম মালিবাগে গতকালকে যে দুর্ঘটনাটি ঘটলো এবং তার প্রেক্ষিতে আসলে উন্নয়নে যে নাগরিক ভোগান্তি, সেই বিষয় নিয়ে জনাব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এর আগে আমরা চট্টগ্রামে একটি বড় দুর্ঘটনা দেখেছি এবং বহু হতাহতের ঘটনা দেখেছি, কিন্তু সেটির তদন্ত কিভাবে এগুলো বা কি হয়েছে, আমরা পরবর্তীতে আর কিছু জানতে পারিনি, বা কারা দোষী, কাদের বিচার হওয়ার কথা, সেটি আর সামনে আসেনি। এই যে গতকালকে ঘটনা ঘটলো, আসলে এটা কিভাবে দেখছেন আপনি? এটা কোন দিকে দুর্বলতা ছিল, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আর কি করা যেতে পারে? মেয়র আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটি করবেন, ক্ষতিপূরণ দিবেন। দেখুন, প্রথমত আমি এই মোজাক মগবাজার ফ্লাইওভার কনস্ট্রাকশনটা যেভাবে এগিয়েছে, আপনার গত কয়েক বছরের এটার যদি ট্র্যাক রেকর্ডটা আমরা দেখি, কনস্ট্রাকশন সাইটের দৃশ্যগুলো যদি আমরা দেখি, আপনাদের মিডিয়াগুলোতে এই প্রজেক্ট সম্পর্কে যে কাভারেজ এসছে, সেই হাইলাইটেড খবর এবং ছবিগুলো যদি আমরা দেখি, একটা জিনিস মোটামুটিভাবে অত্যন্ত ক্লিয়ার হয়ে যায় আমাদের সামনে, যে এই সাইজের একটা প্রজেক্টে যে ধরনের মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে এটাকে কনস্ট্রাকশনটা পরিচালনা করার দরকার ছিল, তার প্রায় সিংহভাগ সেখানে অ্যাবসেন্ট ছিল। আপনার এখানে আমরা হরহামেশাই যেটা দেখছি, যে কোনো একটা যে কনস্ট্রাকশন সেফটি ব্যারিয়ার মিনিমাম, সেটা নেই। স্যার, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, উনি হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে আপনার কাছে। দর্শক, আপনার মতামত জানাতে পারেন, আপনার পরিচয় দিন। হ্যাঁ, আমি যশোর থেকে প্রসেনজিৎ বলছিলাম। জি হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো প্রচুর উন্নয়ন হচ্ছে, আমরা নিজেও দেখতে পাচ্ছি। তো উন্নয়নগুলো মানে শুরু হচ্ছে, কিন্তু শেষ কবে নাগাদ হবে, এটার জন্য জবাবদিহিতা আমাদের জনগণের জন্য আছে কি না, স্পেসিফিক জবাবদিহিতা। আপনাকে ধন্যবাদ জনাব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, আপনি যে বিষয়ে কথা বলছিলেন। জি, তো আমি যে কথা বলছিলাম, যে সেফটির কথা বলছিলাম, সাধারণ মানুষরা একটা কনস্ট্রাকশন সাইটে, আপনি এরকম একটা চলমান রোড আছে, সেখানে হাজার হাজার গাড়ি চলছে, লাখ লাখ মানুষ চলছে,
আপনি এই ধরনের একটা কনস্ট্রাকশন সাইটে যে মিনিমাম যে একটা কনস্ট্রাকশন সেফটি ব্যারিয়ার আপনি হার্ডলি সেখানে চোখে পড়বে না আপনার। যেখানে সেখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, ধারালো রড, ধারালো বিভিন্ন ইকুইপমেন্ট যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। যেটুকু ফ্লাইওভার উদ্বোধন হয়েছে সেটাতে আপনার লাইটগুলো অকেজো হয়ে পড়ে আছে, নিচে দিয়ে মানুষ যাতায়াত করছেন, এবং সেখানে আপনার চরম একটা মানে আমরা মানে যেটা বলতে পারি যে একটা এমন একটা দৃশ্য আমার অভিজ্ঞতা অন্তত আমি পৃথিবীর কোথাও কিংবা বাংলাদেশের কোথাও সেকেন্ড এরকম একটা বিশৃঙ্খল কনস্ট্রাকশন সাইট অধ্যাপক মোয়াজ্জেম হোসেন আপনার সঙ্গে একটু যুক্ত করে দেই আমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে, এগুলো নিয়ে কেউ বলছেন যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের মতো অবস্থা হয়ে থাকে আমাদের উন্নয়ন কাজ হওয়ার ক্ষেত্রে রাস্তাঘাটে। একটু ইন্টারাপ্ট করি ওনাকে, উনি যেটা বলেন আমাদের এখানে কিন্তু এই মগবাজার মালিবাগ ফ্লাইওভারটাই প্রথম বা একমাত্র ফ্লাইওভার, আরো হয়েছে। খিলগা ফ্লাইওভার হয়েছে, মেয়র হানিফ সেতু হয়েছে, হাই ফ্লাইওভার হয়েছে, ইভেন এই যে আমরা এই যে প্রধানমন্ত্রী অফিসের কোথাও কিন্তু নির্মাণকাল এবং নির্মাণ পর্ব এরকম দুর্ভোগ হয়নি, এত সময় লাগে, এতটা লাগেনি, পিক স্কেলে যায় না এই দুর্ভোগ হয়নি। তারপরেও কিন্তু এটার ব্যাপারে কিছু হচ্ছে না। সরি বলুন। এবং এখানে আপনি জানেন যে মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় বোধহয় অ্যাটলিস্ট 2 বার তাদের এই সাইটটা ভিজিট করে ওনাদেরকে চরমভাবে বকাঝকা পর্যন্ত করেছেন। এবং আপনাদের পত্রিকায় কম করে হলো 100 খানেক ছবি আছে যে কীরকমভাবে বিশৃঙ্খলভাবে এই কনস্ট্রাকশনটি পরিচালনা করা হচ্ছে, এবং নিচের রাস্তার কন্ডিশনটা যে পরিস্থিতিতে সেখানে বিরাজ করছে, ইভেন এই আপনার এই বসন্তকালীন বৃষ্টিতে ওটার যে অবস্থা হয়েছে আজকের বা গতকালকের বা গত পরশু দিনের ব্যাপারেই আছে। এইটা কিভাবে সম্ভব? একটা আমরা একটা মানে উন্নতিশীল একটা রাজধানী যেখানে আমরা আশা করছি যে 2021 সালে আমরা একটা মধ্যম আয়ের দেশে পরিণত হব, সেই দেশের রাজধানীর বুকে এই ধরনের একটা কনস্ট্রাকশন প্রজেক্ট দিনের পর দিন এতটা নেগলেক্টেড হয়তো পরিচালনা করে বহাল তবিয়তে টিকে থাকা কতটা দুঃসাহস, এটা আমি সরকারের উচ্চ পর্যায়ের কাছে বলবো যে এটা সত্যি চরম চরম একটা আপনার দুঃসাহস দেখানো ছাড়া আর কিছুই আমি মনে করি না। অ্যাজ ইফ কোনো তরফ থেকে কোনো প্রকার সতর্কবাণী এই ধরনের কনস্ট্রাকশন কন্ট্রাক্টর এবং যারা রিলেটেড এজেন্সি তাদের কানে ঢুকছে না। আপনার কিভাবে আপনি নিচের মানুষের জীবনযাত্রাকে টোটালি ব্যাহত করে সেখানে আপনার হাঁটু কোমর সমান খাদ, কারো কোমর ভেঙে যাচ্ছে, কারো গাড়ির এক্সেল ভেঙে যাচ্ছে, আর ধুলা কাদা তো আমি বাদই দিলাম। এইভাবে কি উন্নয়ন আমরা চালাবো? তাইলে আমরা কি সত্যিকার অর্থে কোনো একটা লেভেলে যেতে পারবো? প্রশ্ন করতে চান দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি শাহিদা পারভিন থেকে বলছি। আমি যে উন্নয়ন করতে যে মানুষের জীবন অবসান হচ্ছে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি, মানে প্রশ্ন করব না। জি জি, আপনার মতামত দিন। আমরা প্রশ্ন শুনি, জবাব শুনি, কিন্তু আমাদের কোনো সমাধান নেই। যেটা বললাম আমি বলছি আমার কষ্টটা আমি প্রকাশ করতে চাচ্ছি। যে আমরা কত সময় বলি যে শিশুতোষ মনোভাব, শিশু সুলভ কাজ আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এখন আমি ভাবছি কাজ যারা করছেন তারা কি শিশুতোষ বুদ্ধি নিয়ে কাজগুলো তারা দিচ্ছেন? তাদের বুদ্ধি কি শিশুদের মতন যে অহরহ দুর্ঘটনাই ঘটে যাচ্ছে? এটা আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি খালি প্রফেসর মোয়াজ্জেম একটা কথা বললেন যে বহাল তবিয়তে না, তারা দোর্দণ্ড প্রতাপে চালাচ্ছে। আমি একটু কারেকশন করতে চাই, বহাল তবিয়তে তো একদিকে, তাদের দোর্দণ্ড প্রতাপে কাজটা চালাচ্ছে। সেতুমন্ত্রীর কথা বললেন, আমরা দেখেছি যে যোগাযোগ মন্ত্রী কিন্তু 2 বার গিয়েছেন, তারপর উনি পিছু হটলেন কেন? ওখানেও কারণ আছে। যোগাযোগ মন্ত্রী যাওয়ার পরে এটার দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকারের। স্থানীয় সরকার বিভাগ থেকে বোধহয় একটু উষ্মা প্রকাশ করা হয়েছিল যে এটা তার এলাকার। যোগাযোগ মন্ত্রী অভিমানে হোক বা যে কোনো কারণে সরে গেছে। উনি থাকলে হয়তো বা, কারণ ওনার যে কাজগুলি অনেকে এই মগবাজার মালিবাগ সেতুর তুলনায় অনেক ভালো, এখন কিন্তু উনিও এটার দিকে নজর দিচ্ছে না, কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা বিভাগের। এই জাতীয় জটিলতাও কিন্তু আছে এখানে। দেখুন, আমি বারবার কিন্তু এই যে সাধারণ সেফটি, সাধারণ দৃশ্যগুলোর বর্ণনাটা দিচ্ছি এই কারণে, আপনি ফান্ডামেন্টাল বেসিক যে সেফটি সেগুলো যখন মেনটেন করেন না, তখন এই যে গতকাল যে গার্ডার উঠানোর মতো যে ইভেন্টটা, ওটা ছিল একটা কাইন্ড অফ পিনাকল, মানে একটা মানে যেটাকে আমরা বলি যে সর্বোচ্চ পর্যায়ের একটা অ্যাক্টিভিটি একটা কন্ট্রাক্টরের। তো যে এই মিনিমাম ফান্ডামেন্টালগুলো মেনটেন করতে পারছে না,
সে সর্বোচ্চ পর্যায়ের ওই সেফটিতে ফেল করবে, এটা কিন্তু কাইন্ড অফ এক্সপেক্টেড। মানে আজকে একটা লোক মারা যাওয়াতে মিডিয়া, কিন্তু গত বছর মাথায় রড নিয়ে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে, মারা হয়েছে, শ্রমিকরা আহত হয়েছেন। শ্রমিকরা, কারণ সেফটির একটা মিনিমাম কোড হলো একটা হেলমেট থাকতে হবে, একটা বুট থাকতে হবে। এই কনস্ট্রাকশনে হেলমেট তো দূরের কথা, লুঙ্গি পরা লোকজনের সমাহার দেখবেন। মানে মানে এটা কিভাবে সম্ভব আমার মাথায় আসে না। মানে আপনি দেখেন, মানে এটা গ্রিনিস বুকে ওঠার মতো বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এই ফ্লাইওভারটা তো বাজেভাবে কনস্ট্রাকশন সাইট পরিচালিত হতে পারে। আমরা যা যা পড়াই শতকরা 100% অলমোস্ট তার অপোজিট ভাবে এই প্রজেক্টটা পরিচালিত হয়েছে। আমরা শুধু যে ফ্লাইওভার নিয়ে ভোগান্তি তা না, আমরা যে রাস্তা ঢাকা যে মেট্রো রেলের কাজ চলছে অনেক খোঁড়াখুড়ি, বা এই বর্ষার আগে দেখি আমরা ভোগান্তি তো শুরু হয়নি, সেই ভোগান্তি চলছে। আমরা এই ভোগান্তিগুলো নিয়ে কথা বলবো, দর্শকদের মতামতের উপর ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র দেখছেন, আপনাদের সঙ্গে আছেন অতিথিরা, আমরা আছি। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির আবার ফিরে আসবো। আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আজকের আলোচনার বিষয় উন্নয়নের নাগরিক ভোগান্তি। আমরা কথা বলছিলাম উন্নয়ন কর্মকাণ্ডের ফলে সৃষ্ট নানান ধরনের ভোগান্তি, যেগুলো নগরবাসী এবং সাধারণ নাগরিকরা সেই ভোগান্তিগুলো পোহাচ্ছিলেন। আমরা কথা বলছিলাম আমাদের অতিথিদের সঙ্গে যে বিষয়টি নিয়ে বলছিলাম, সবশেষ মেট্রো রেলের যেই কাজ, আমরা দেখেছি জরিপ কাজের সময় রাস্তা খোঁড়াখুড়ি করা হয়েছে, তারপরে হচ্ছে আবার রাস্তা খুঁড়ে দেখা হয়েছে যে এখানে কোনো সেবা সংস্থার লাইন গিয়েছে কিনা নিচ দিয়ে। তারপরে এখন শুরু হয়েছে সেবা সংস্থার লাইনগুলো সরানোর কাজ, এবং এক এক সময় এক এক সংস্থা এসে খোঁড়াখুড়ি করছেন এবং দীর্ঘ সময় ফেলেও যাচ্ছেন। তারা একটা রাস্তা তারা ব্লক করে রাখছেন, ব্লক করে সেই জায়গায় কাজ করছেন। এবং আমরা হচ্ছে সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই শীতকালে ধুলাবালি, বর্ষাকালে হাঁটু পানি, সারা বছর খোঁড়াখুড়ি, একদম কবিতার ছন্দের মতো তারা তাদের ভোগান্তিগুলো বলেছেন। এবং এইগুলো আসলে বলে তারা শেষ করতে পারছেন না, এবং তাদের আর বলতেও ভালো লাগছে না, এরকম অবস্থা। আসলে এই সমন্বয়হীনতাটা কেন? না, একটা জিনিস কি আমাদের আলোচনায় মনে হতে পারে বা যে আমরা উন্নয়নের বিপক্ষে কেউ না। আমরা প্রত্যেকেই চাই যে উন্নয়ন হবে, উন্নয়ন হতে হবে, এবং উন্নয়নের কোনো বিকল্প নেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কথা হচ্ছে ম্যানেজমেন্টটা। পৃথিবীর সব দেশে নির্মাণ কাজ হয়, রাস্তা বানায়, পাইপ নেয়। আমরা সমন্বয়হীনতার কথাই বলছি। সমন্বয়হীনতা কেন জানেন? আপনি যদি আমাদের এখানে কি নিচে ওয়াসার লাইন আছে, আরো অনেক ক্যাবল আছে, তিতাসের লাইন আছে। আমাদের যখন এগুলি, আমার ধারণা উনি আরো ভালো বলতে পারবেন যারা বিষয়, আমরা তো মানে যেটা প্রফেশন কাজ করতে গিয়ে দেখেছি, এগুলির কোনটা লেআউট থেকে এগুলিও বোধহয় কেউ জানে না, ঠিক মতো নেই। মানে আমি খুব কনফিউজড। মানে আমার হানিফ সেতুর সম্বন্ধে যে অভিজ্ঞতা হয়েছে, তখন আমরা মাঠে কাজ করতাম, যে ওয়াশার পাইপ কোনখান দিয়ে লে করা বিছানো হয়েছে, তিতাসের লাইন কোন দিক দিয়ে গেছে, টিএনটি কোন দিক দিয়ে গেছে, এগুলির কোনো সুষ্ঠু, আপনি যদি চান একটা পার্টিকুলার জায়গায় রেডিলি কেউ দিতে পারবে না, যেটা সঙ্গে সঙ্গে দিতে পারা উচিত। এইগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে বোধহয় সমন্বয়হীনতা, যেটা আপনি বললেন যে আজকে আমি করছি, কালকে উনি করছে, পরশু উনি করছে। এইটা কিন্তু এই মগবাজারের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই কিছুটা শিক্ষা হয়েছে, যে মেট্রো রেলের ক্ষেত্রে, মিরপুরবাসী সেটি মেট্রো রেলের ক্ষেত্রে যাতে এই সমন্বয়হীনতাটা না থাকে, আর নিরাপত্তার প্রশ্নটা তো থাকবে। এটা উনি আরো ডিটেল বলতে পারেন। অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, আমরা মানে এই যে ভোগান্তিটা দেখতে পাচ্ছি, আসলে মানে নিয়মটা কি? যেটা হচ্ছে আমরা ট্রাফিক ব্যবস্থাপনায়ও একটা গোলমাল দেখতে, যে উন্নয়ন কাজ হলে একটা ট্রাফিক পরিকল্পনা নিশ্চয়ই থাকার কথা, যে এই রাস্তায় যে যানবাহনগুলো চলাচল করবে তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা থাকার কথা। তো এবং সেটি মানে এই অবস্থা কেন, বা কি হওয়া উচিত ছিল? ওই জন্যই যে দুর্ঘটনা আপনাদের কোনো না, আমি শুরুতেই বলেছি, দেখেন এই জিনিসগুলো একেবারেই কিন্তু থিওরিটিক্যাল। মানে আন্ডারগ্রেড লেভেলেই আমরা মানে কনস্ট্রাকশন কাজ শুরু করার আগে কি কি কাজগুলো করতে হবে, এবং ডিউরিং কনস্ট্রাকশন প্রসিডিংস কি কি বিষয়ে নজর রাখতে হবে, এগুলো কিন্তু একেবারেই ক্লিয়ার। মানে এখানে কোনো প্রকার ধোঁয়াশার কোনো সুযোগই নেই আর কি। তো এখন আপনি যদি সেই অত্যাবশ্যকীয় যে নিরাপত্তার বিষয়গুলো, সেগুলো যদি টোটালি এড়িয়ে যান, এবং সেগুলো যদি আপনি ফিল্ডে যে সেফটি মেজারগুলো নেওয়া দরকার সেগুলো যদি আপনি না নেন, এবং সেটা যদি আপনি পার পেয়ে যান, তাহলে তো আর কিছু বলার থাকে না সেখানে। এবং সেই ধরনের ভোগান্তিতেই কিন্তু আমরা বারবার ভুগছি কিন্তু।
এবং এখানে যদিও একটা কথা থেকে যায় যে এই মেট্রো রেলের যে এটা যে এলিভেটেড হওয়াটা সেটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের বিতর্ক আছে। সারা বিশ্বের সব জায়গায় কিন্তু আপনি ডেন্স ডেভেলপড এরিয়াতে মেট্রো কিন্তু আন্ডারগ্রাউন্ড দিয়ে যায়। তো আমাদের এখানে কেন এটা উপরে হলো সেটাও কিন্তু একটা খুব ভেরি মানে ভাইটাল কোয়েশ্চেন। যদি কেউ বলে যে টাকা কম লাগবে উপর দিয়ে গেলে, সেটা কিন্তু ইজ নট দ্য কেস। কারণ আপনি যদি সমসাময়িক সময়ে ইন্ডিয়াতে অনেকগুলো প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে যার প্রায় সবগুলোই ডেন্স সিটি এরিয়াতে আন্ডারগ্রাউন্ড, সেগুলোর থেকে আমাদের এই যে মেট্রো এলিভেটেড মেট্রো সেটার খরচ কিন্তু প্রায় কোনো কোনো ক্ষেত্রে ইভেন 50% পর্যন্ত বেশি। তো সেটাই যদি কেস হয় তাহলে আমরা আবার এলিভেটেড অপশানে গিয়ে মানুষের যে ভোগান্তি এবং যে ট্রাফিক মুভমেন্টের যে ভোগান্তি সেটা খুব তাড়াতাড়ি কিন্তু পিকে উঠবে, কিন্তু এমন পিকে উঠবে শহর কিন্তু প্রায় অচল হয়ে যাবে যখন এটা এয়ারপোর্ট করিডোরে আসবে, এয়ারপোর্ট রোড করিডোরে, তখন কিন্তু শহর প্রায় অচল হয়ে যাওয়ার পর যে চলে যাবে। কিন্তু এটা কিন্তু আমরা মোটামুটি প্রেডিক্ট করছি। তো আমরা কেন সেই মানে কঠিন মেথডে গেলাম, এবং কঠিন মেথডে গেলাম এমন একটা সিচুয়েশনে যেখানে আমাদের যে কনস্ট্রাকশন ম্যানেজার এবং যারা সংশ্লিষ্ট এজেন্সি তাদের ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি বা ম্যানেজমেন্টের প্র্যাকটিসটা অত্যন্ত পুয়ার। যে মানে আমি যে এই ধরনের একটা প্রজেক্ট শুরু করার আগে যে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান যে করতে হবে এবং সেটা যে আমাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আই এম শিওর মেট্রো অথরিটি মিরপুরে কিন্তু অলরেডি ব্যর্থ প্রমাণিত হয়েছে। আমি মিরপুর লোকাল রেসিডেন্টস এবং আমাদের কিছু প্রফেশনালদের সাথে আমার কথা হয়েছে, সেখানে কিন্তু অলরেডি অল্টারনেটিভ ট্রাফিক প্ল্যান ওইভাবে যেটা দেওয়ার কথা ছিল সেটা করাও নাকি ঠিকমতো হয়নি এবং বাস্তবে তো ইমপ্লিমেন্টও করা হয়নি। তাহলে এই জিনিসটাই যখন এই এয়ারপোর্ট করিডোর রোডকে যখন আপনি হাফ বন্ধ করে দিবেন, যেটা অলমোস্ট ঢাকা শহরের লাইফ লাইন, এবং সেখানে আপনার গর্ত খুঁড়বেন, এক্সপোজড আর্ট বের করবেন, পানি জমে থাকবে, এই দৃশ্যগুলো জাস্ট ইমাজিন করেন, তাহলে শহর কিন্তু প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। একজন দর্শক কথা বলতে চাচ্ছেন। দর্শক, আপনার মতামত জানাতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমার প্রশ্নটা হলো যে এই যে একজন শ্রমিক মারা গেছে চট্টগ্রাম থেকে, একজন শ্রমিক কিছুদিন বছর খানিক আগেও কিন্তু আমাদের শুনতে সমস্যা হচ্ছে দর্শক। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে লোকজন যারা মারা গেলেন চট্টগ্রামে এবং ঢাকায় গতকালকে মারা গেলেন, বিচার হলো না কেন আর কি, এটা আমরা কথা বলেছি। জনাব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, আপনি বলছিলেন। না, যে কথা বলছিলাম, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু চিন্তা করা উচিত ছিল যখন আমরা এই ধরনের একটা আমাদের কিন্তু অল্টারনেটিভ ছিল, কিন্তু আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড কিন্তু করতে পারতাম। কেন আমরা ওভারগ্রাউন্ড উঠলাম, এবং ওভারগ্রাউন্ড ওঠার পরে আপনি এখনই হয়তো রোকেয়া সরণিতে গেলে আপনি দেখবেন যে সেখানে এক্সপোজড গর্ত পড়ে আছে, এক্সপোজড আর্ট পড়ে আছে, লোকজন ধুলাবালিতে সাফার করছে। তো আমরা তো ভোগান্তি দিয়ে যাচ্ছি লোকজনকে। তো এখন পৃথিবীর অন্যান্য দেশেও, সিঙ্গাপুরে আমি দেখেছি ওপেন আর্ট কাট করে ওরা মেট্রো এক্সটেন্ড করেছে, কিন্তু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সাদা শার্টে একটা ধুলা সেখানে পড়েনি। তো ওই সিঙ্গাপুরের ওই কস্টও আমি কম্পেয়ার করে দেখেছি, বাংলাদেশের যে মেট্রো লাইনের কস্ট তার থেকে বেশি। কিন্তু আমি এটাও দেখব, এখানে আমি রোড দিয়ে হাঁটতে পারছি না বাংলাদেশে যখন প্রজেক্টটা ইমপ্লিমেন্টেড হবে। ডক্টর আবু সাঈদ, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আপনাদের সংগঠন আইএবি এবং আপনি সেটির সাবেক সভাপতি, আপনারা কোনো রকম কোনো সুপারিশ বা কোনো পরামর্শ কি দিয়েছেন যারা এসব কাজ করে তাদেরকে? আমরা তো অ্যাকচুয়ালি স্পেসিফিক যারা কনসালটেন্ট বা ওদেরকে কাজ দেয়, আমরা যেটা করি হয়তো সিটি কর্পোরেশন অথবা রাজক এদের সাথে পলিসি লেভেলে আমরা যে কাজটা করেছি আর কি, ফ্রম ইনস্টিটিউট থেকে যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের সেফটি যে চ্যাপ্টারটা আছে এটার প্রতি আমরা প্রচণ্ড জোর দিয়েছে। বুয়েট কনসালটেন্ট ছিল, সবাই প্রফেশনাল মিলে আমরা চাচ্ছি, সরকারের কাছে অনুরোধ থাকবে যে অতি সত্বর বিএনবিসিটা পাস করে যেন ইমপ্লিমেন্ট করে। আজকে আলমারিতে বন্ধ বিএনবিসি, মানে ওটার মধ্যে কনস্ট্রাকশন সেফটি সিকিউরিটি এভরিথিং দেওয়া আছে, কিন্তু ওগুলো আপডেটেড ভার্সন, আগের ভার্সন নয়। সেই আপডেটেড ভার্সনটা যেন পাস হলে তাহলে এই সমন্বয়হীনতা কিছুটা কমবে বা দায়িত্বটা সরানো আছে, আর দায়িত্ব নিয়েই আসলে সরকারের সমস্যা। এই পুরো দেশে যে কনস্ট্রাকশনটা কার আন্ডারে, এটা নিয়ে কিন্তু দুই মন্ত্রণালয় আজকে গত
চিরন্তন একটা কনফ্লিক্ট। ওটা যতদিন না যাবে আমরা যত কথাই বলি এটা হবে না। এটা কনফ্লিক্টটা কাদের মধ্যে আমি ক্লিয়ারলি বলি, ঢাকা সিটি কর্পোরেশনের একটা প্ল্যান পাস করার জন্য 2 জন দায়িত্বশীল, সিটি কর্পোরেশন অ্যান্ড রাজক। এটা কি সম্ভব? সম্ভব না একটা শহরে। দুজনে উন্নয়ন করবেন, একজনের উন্নয়ন করতে হবে, এই কোঅর্ডিনেশনটা দরকার, না হলে হবে না। এখন যেটা সিটি কর্পোরেশন যেটা চিন্তা করছেন, সাউথ সিটি কর্পোরেশন ইজ এ বিউটিফুল জিনিস, ওদের সার্ভিস ডাক চিন্তা করার কথা, সবগুলা একসাথে একটা সার্ভিস টানেল তৈরি করবেন। এটা যদি করেন তাহলে হয়তো কিছুটা লাঘব হবে। কিন্তু সবচেয়ে বড়, আমি সবচেয়ে বেশি অশনি সংকেত দেখতে পাচ্ছি, মজা ভাই যেটা বললেন, এই যে মেট্রো শুরু হলে সরকারের একটু অ্যাডভান্স, এটার প্রতি যে নাখোশ এই মগবাজারে 3 গুণ হবে কিন্তু এই মেট্রোতে। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। আমরা শেষের দিকে আছি। জনাব জাকারিয়া কাজল, রাজনৈতিক সদিচ্ছা দরকার কিনা? এই যে সেবা সংস্থাগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা তো সবার উপরে। আমি চূড়ান্ত সমাধান কি? আমি যে কথাটা জোর দিতে চাই, আমরা জনদুর্ভোগ, উন্নয়নে নাগরিক ভোগান্তি নিয়ে কথা বলছি। এটা কিন্তু আমি বারবার বলতে চাই, এটা এখন আর ভোগান্তির পর্যায়ে, এটা এখন নিরাপত্তা, জননিরাপত্তার প্রতি হুমকি হয়ে গেছে। নিরাপত্তা কিছু ডাইরেক্ট হচ্ছে, সরাসরি আপনাকে আঘাত করছে। সেকেন্ডারি হচ্ছে যেটা ভাই বললেন, পলিউশন, ধুলাবালি, অসুস্থতা। কাজেই এই ম্যানেজমেন্টটা কিন্তু খুব জরুরি। আমরা কিন্তু মানে আমি ভোগান্তিতে আর মানতে রাজি। এখন আমি এটা আশঙ্কা করছি যে আমার চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ। এই যে দেখেন আপনি যেটা মেট্রো রেল নিয়ে বলছেন, এই যে ভাই যেটা বললেন যে গর্ত টর্ত খোলা আছে, যে কোনো সময় এখানে পড়ে থাকে, যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে। কারণ এই খোলা গর্তগুলোর চারপাশে যে একটু বেষ্টনী দেবে, আই এম শিওর এই বেষ্টনী এখন নেই, এখনো নেই। এবং কংক্রিটের পাশে যেটা কাটা হয়েছে, কংক্রিটের নিচে মাটিও সরে গেছে অনেক জায়গায়। উন্নয়ন কাজ হবে, উন্নয়ন কাজ না হলে তো দেশ চলবে না। পৃথিবীর সব দেশে, কলকাতার মতো যে দেশে তখন তো আরো অনুন্নত, তারা বিশাল মেট্রো রেল করেছে না, মাটি করে মাটি রেখে। ম্যানেজমেন্টটা খুবই জরুরি। যদি ম্যানেজমেন্টটা না হয়, মেট্রো রেলে মগবাজারের যে অভিজ্ঞতা, মেট্রো রেলের অভিজ্ঞতা আরও তিক্ত হবে। কাজেই এই যে ম্যানেজমেন্টের বিষয়ে ভীষণ রকম যত্ন দিতে হবে, এবং তাদের যে দরপত্র, শিডিউল ফিডিউল ইত্যাদিতে ওই বিষয়টা আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। কারণ আজকে আমি দেখছিলাম ওই মগবাজারের যে প্রজেক্ট ম্যানেজার এক পর্যায়ে এমন একটা ভাব করলেন যে আমাদের কিছু না, এটা কন্ট্রাক্টর বুঝবে, মানে দায়িত্ব এড়ানোর যে কৌশলটা। তো আগামীতে যে সমস্ত কাজগুলি হবে, অবশ্যম্ভাবীভাবে তাদের যে চুক্তিপত্র, যেটাকে টেন্ডার ডকুমেন্ট হোক বা যাই হোক, সেটা অবশ্যম্ভাবীভাবে এই জননিরাপত্তা এবং জনভোগান্তির বিষয়টা সংযুক্ত করে দায়িত্ব দিতে হবে। আচ্ছা, একজন দর্শক আছেন, দর্শক আপনার দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম, আমি সিঙ্গাপুরের হোন্ডাই কোম্পানিতে টানেলে কাজ করছি, কিন্তু আমাদের দেশে অনেক কিছু হচ্ছে, টানেলিং অনেক কিছু, মেট্রো রেল অনেক কিছু শুনি, কিন্তু যেসব ঠিকাদারদের নিয়োগ দেওয়া হয়, এদের সাইট সুপারভাইজার বা আপনার সেফটি সুপারভাইজার, সেফটি টুলবক্স মিটিং, তারপর ইকুইপমেন্ট ব্যবহার, হেলমেট, হার্নেস, আমাদের দেশে ওয়ার্ক অ্যান্ড হাইট বিষয়ে কতটুকু আছে? ওয়ার্ক অ্যান্ড হাইট কতটুকু উপরে গেলে, কয়েক ফিট উপরে গেলে আপনার হার্নেস ব্যবহার করা উচিত। আমি দেখছি ঢাকা শহরে আকাশে চলে যাচ্ছে, কিন্তু হার্নেসের কোনো সিস্টেম নেই। এগুলো তো আমাদের সরকার তদারকি করার বাধ্যবাধকতা আছে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের একেবারেই সময় নেই। একটা ইম্পর্টেন্ট বিষয় উনি বলেছেন যে ওখানে যে নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটু অভিজ্ঞতা ইত্যাদি দেখা হচ্ছে। তো আমরা তো লেবার কন্ট্রাক্টরে বলি, সে লোক নিয়ে দেয়, আমি কাজে লাগিয়ে দিই। এই বিষয়টা খুব জরুরি। আমরা অধ্যাপক মজা হোসেন আপনার বক্তব্য দিয়ে শেষ করতে চাই, আশার কোনো দিক আছে কিনা? না, অবশ্যই আমরা যদি সিরিয়াস হই, আমরা কেন পারবো না। আপনার যে কথাটা সিঙ্গাপুর ফেরত প্রবাসী ভাই বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই দেশে, আপনাকে যদি আজকে আমি জিজ্ঞেস করি যে আমি একজন ক্রেন অপারেটরকে ট্রেনিং দিতে চাই, কোথায় ট্রেনিং নেবে সে? আপনি আমাকে দেখাতে পারবেন? তো আমি সরকারি খরচে বিএ পাস পর্যন্ত অবৈতনিক ডিক্লেয়ার করলাম, আর আমার অর্থনীতির জন্য এত প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেটা ট্রেনিং নেওয়ার জন্য আমার একটাও ফ্যাসিলিটিস নাই। এটা কেন হবে বলেন? আপনি যে কথা উনি বললেন যে নিউ মার্কেটের সামনে থেকে 10 জন লেবার এনে আপনি কাজে লাগাই দিলেন, সে জীবনে ক্রেনও দেখে নাই, হেলমেটও দেখে নাই। তো এইভাবে তো হবে না। কাজেই এই যে এখানে যে আপনার যে ট্রেন টেকনিশিয়ান, এটার কিন্তু যথেষ্ট ঘাটতি আছে আমাদের দেশে। সো প্ল্যান্ড ওয়েতে আমাদের কন্ট্রাক্টর এবং গভর্নমেন্ট এজেন্সিগুলো মিলে এখানে কিন্তু ট্রেন টেকনিশিয়ান কিন্তু যাতে বের হয় আমাদের ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী, এই জিনিসটা কিন্তু খুব জরুরি। আমাদের প্রত্যেকটা আপনার মানে ওয়েল্ডিং মেকানিক্স নাই, আপনার কনক্রিট মিক্সিংয়ের জন্য যে টেকনিশিয়ান, আপনি এখন সারা বাংলাদেশ ঘুরলে 100-150 জন পাবেন কিনা কোয়ালিফাইড,
যথেষ্ট সন্দেহ আছে। সয়েল বোরিং টেকনিশিয়ান আপনি কয়জন পাবেন? আমার আই হ্যাভ এভরি ডাউট। এইভাবে আপনি ক্রেন অপারেটর, সাংঘাতিক রকম অভাব আছে, ট্রেন্ড হাই স্কিল্ড টেকনিশিয়ান। অথচ এই হাই স্কিল টেকনিশিয়ান আপনি যদি একবার ট্রেনিং দিয়ে তৈরি করতে পারেন, আপনার দেশে যদি চাকরি নাও থাকে কালকে ওদেরকে যে কোনো দেশে আপনি, আমরা প্রশিক্ষণের ব্যবস্থা এখনো করতে পারিনি, আমরা কিচ্ছু করি নাই, কোনো অ্যারেঞ্জমেন্টই করি নাই। ওই কালকে লুঙ্গি পরে মাঠে কাজ করছে, তার কোনো উপায় নাই, আজকে সে ওই ওস্তাদের হাত ধরে ক্রেন চালানো শিখতেছে, রোলার চালানো শিখতেছে। আমরা একেবারে এই জিনিসগুলো কিন্তু আমরাই করে যাচ্ছি, শেষ পর্যায়ে রয়েছে। আমি যেটা উনি যেটা বললেন, বাংলাদেশে কিন্তু অনেক উন্নয়ন কাজ হবে এখনই যদি আমি যে বিনা পয়সায় বিএ পাস করে বেকার তৈরি করতে লাভ নেই, বরং আমার ভোকেশনাল ট্রেনিং এ যদি বিনা পয়সায় কিছু করতে পারি। সিঙ্গাপুরের কনস্ট্রাকশনে সাপোর্ট দেওয়ার জন্য আমার সাভারে সিঙ্গাপুর ট্রেনিং ইনস্টিটিউট আছে কনস্ট্রাকশন, কিন্তু আমার দেশের জন্য নাই, আমার দেশের জন্য। আমরা চাই যে মানে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। আমরা চাই যারা দায়িত্বশীল রয়েছেন তারা তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করবেন এবং জনদুর্ভোগ কমাতে সরকার উদ্যোগ নেবেন, যে সংস্থাগুলো দায়িত্বে রয়েছেন তারা সেটি তদারকি করবেন, একটা সমন্বয় করবেন, সেটি আমাদের প্রত্যাশা। এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন। আমরা দেশের উন্নয়ন চাই, দেশ এগিয়ে চলুক, সেটি আমাদের প্রত্যাশা। আজকের জনতন্ত্র গণতন্ত্র এখানে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।